আইপ্যাক কাণ্ডের পর আজ কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানির আগে ইডির দপ্তরে জোর তৎপরতা। এরই মধ্যে বিকেলে কলকাতায় পৌঁছবেন রাহুল নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে আসছেন আরও ৩ আইনি পরামর্শদাতা। আগামীকাল সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক রাহুল নবীনের। গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেই খবর। বৈঠক হতে পারে সিবিআই এর সঙ্গেও। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তিনি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আইপ্যাক কাণ্ডের পরে কলকাতায় ইডি ডিরেক্টর তিনি আসছেন এবং ৩রা ফেব্রুয়ারি অপরদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানিও রয়েছে। তার আগে ইডির এই তৎপরতা স্বভাবতই একটা কিন্তু গুরুতর বিষয় বলে মনে করা হচ্ছে। একেবারে দেখো, আজকে সকালেই আসার কথা ছিল ইডি ডিরেক্টরের, কিন্তু বিশেষ কারণে তার সূচি পিছিয়েছে এবং আগামীকাল তার বৈঠক সিজিও কমপ্লেক্সে। আজকে বিকেলের পরে তিনি বিশেষ বিমানে কলকাতায় আসবেন। কলকাতায় আসার পর একটি 5 তারা হোটেলে তিনি থাকবেন। আগামীকাল সকালে এই সিজিও কমপ্লেক্সে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক এবং তারপরে তার ইডির যে নতুন দফতর তৈরি হচ্ছে নিউ টাউনে, সেই দফতর দেখতে যাওয়ার কথা এবং রাজ্যপালের সঙ্গে দেখা করারও তার সূচি রয়েছে বা তার সাক্ষাৎও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইপ্যাক কাণ্ডের পর এই প্রথম ইডি ডিরেক্টর আসছেন এবং গোটা ইডি টিম, কলকাতা যে জোনাল অফিস, ইস্টার্ন জোনাল অফিস, সেই জোনাল অফিসের গোটা টিমের সঙ্গে তার বৈঠক, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনা করার পাশাপাশি উঠে আসতে চলেছে আইপ্যাকের ঘটনা। আইপ্যাকের দফতর এবং তার ডিরেক্টর প্রত্যেক জনের অফিসে তল্লাশিতে কি ঘটেছিল, কি তারা চোখে দেখেছিলেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে কাজ করতে হয়েছিল, সেই সমস্ত বিষয়ে তার সঙ্গে তার আলোচনা এবং তার পরামর্শও তার তরফ থেকে থাকবে, তাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কি পদক্ষেপ করতে হবে সেটা তিনি জানিয়ে দেবেন বলেই মনে করছেন ইডি অফিসাররা। এই রাহুল নবীনের সঙ্গে অর্থাৎ ইডি ডিরেক্টর, তার সঙ্গে কিন্তু দিল্লি থেকে 3জন লিগ্যাল অ্যাডভাইজার আসছেন, যারা বিভিন্ন মামলা নিয়ে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি এই আইপ্যাকের মামলা নিয়েও আলোচনা করতে চলেছেন। এই কলকাতা বা ইস্টার্ন জোনাল অফিসের যে অফিসাররা সেই দিন 8ই জানুয়ারির দিন তল্লাশি ছিল, তাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আরও ডিটেল সংগ্রহ করবেন এই লিগ্যাল টিম, যাতে আগামী 3রা ফেব্রুয়ারি যে আইনি লড়াই হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই আইনি লড়াইয়ে ইডির কাছে আরও জোরালো সওয়াল করার খুঁটিনাটি তথ্য থাকে। সেই কারণে লিগ্যাল টিমের সঙ্গেই বৈঠকটাই হবে ইডি ডিরেক্টরের। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ 3রা ফেব্রুয়ারির আগে এই ডিরেক্টরের আসা, লিগ্যাল টিমকে নিয়ে আসা এবং আইপ্যাকের ঘটনার ঠিক পরেই তার এ রাজ্যে আসা বা কলকাতায় আসা, এই সংক্রান্ত বিষয় বৈঠকের জন্য। এবং সিবিআই অফিসারদেরও থাকার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। তুমি জানো, আইপ্যাকের ঘটনায় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে ইডি সিবিআই তদন্ত চেয়েছে। তাহলে কি ইডি তদন্তকারীরা আশা করছেন যে যদি শীর্ষ আদালতের আদেশ তাদের পক্ষে যায়, সেই কারণে আগাম পরিকল্পনা করে নিচ্ছেন, নাকি সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন? একাধিক জল্পনা ইতিমধ্যেই শুরু করেছে। এখন দেখার আজকে আসার পর পরবর্তী সূচি যেগুলি রয়েছে সেই সূচিগুলো তিনি কি ক্ষেত্রে করেন। এবং যেটা দেখা যাচ্ছে, আগামীকাল কিন্তু সরকারি ছুটি, 23শে জানুয়ারির ছুটি, কিন্তু সেই ছুটি বাতিল করা হয়েছে ইডির প্রত্যেক অফিসারের। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল 9:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে। তার কারণ ডিরেক্টর আসলেই যাতে তার সঙ্গে তাদের বৈঠকটি হতে পারে এবং দুপুরে ইডি অফিসারদের সঙ্গে, অর্থাৎ ইস্টার্ন জোনাল অফিসের পূর্বাঞ্চলীয় শাখা অফিস, যেটা কলকাতা হচ্ছে সদর দপ্তর, সেই অফিসারদের সঙ্গে দুপুরে লাঞ্চ করবেন ডিরেক্টর, সেটাও জানা যাচ্ছে। ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আগামীকালে এই বৈঠক। ধন্যবাদ তোমাকে। এবং এই বিষয় নিয়ে তৃণমূল বিজেপি ঠিক কি বলছে শোনাবো আপনাকে। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে, সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। এটা কোনো নতুন খবর নয়। পশ্চিমবাংলা দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, বিভিন্ন এখন তদন্ত চলছে, আর সেটা যাতে ঠিকঠাক হয় স্বাভাবিকভাবে তারা আসবেন যাবেন। আর আমরাও বাংলার মানুষ চাই যে বাংলা দুর্নীতিমুক্ত হোক এবং এই সমস্ত তদন্ত তাড়াতাড়ি শেষ হোক।
ভোটের আগে শিলিগুড়িতে অনশনে শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে বিজেপি বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগে অনশন করছেন তিনি। শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজির মূর্তির পাদদেশে চলছে এই অনশন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভোটের আগে সরগরম এবারে শিলিগুড়ি, সেখানে অনশনে বসলেন বিধায়ক শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে তিনি বসছেন। বিধায়ক তহবিলে আটকে রাখার অভিযোগ করছেন তিনি এবং সেই অভিযোগকে সামনে রেখে এবারে অনশনে বসেছেন শঙ্কর ঘোষ। প্রথমত আমাদের আবেদন করতে হয় ডিএম সাহেবের কাছে। ডিএম এর অফিসে পড়ে থাকে চিঠি, এক্সিকিউটিভ এজেন্সি বা যারা ভেট করবে সরকারি সংস্থা তাদের কাছে পাঠানো হয় না। দুর্নীতি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমার তো এই মুহূর্তে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে প্রায় 10টার নিচে কাজ আটকে আছে, আর সব মিলিয়ে কাজ আটকে আছে 70-75টা। কারণ একটা কাজের 30% ইউসি জমা দেওয়ার, আমাদের 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে, সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে। বাথরুম, জলের সমস্যা, জল স্ট্যান্ড পোস্ট, ইদারা পরিষ্কার, মানে নতুন কুয়ো বসানো, কমিউনিটি হল তৈরি করা, ছটঘাট তৈরি করা, এই ধরনের বিভিন্ন কাজ নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে দিচ্ছে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দেব, রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, শিলিগুড়িতে এবারে অনশনে বসেছেন শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে তিনি বসেছেন। মূলত তার যেটা অভিযোগ, যে তহবিল আটকে রাখার একটা অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই তিনি আজকে এই অনশনে বসেছেন। আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে, শঙ্কর নাটক করছে। পুর নিগমের যে কাজগুলো ছিল আমরা যেটা করা সম্ভব করেছি, বাদবাকি রেলের জায়গায় করা সম্ভব না। কতগুলো প্রজেক্ট দিয়েছেন উনি, যেগুলো ফিজিবিলিটি আসছে না, কারণ বেশি হচ্ছে। আর 4টে কাজ অনেকদিন আগে আমরা টেন্ডার করেছি। আমাদের রাজ্য সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ নেওয়ার পরে উনি সেই কাজগুলো দিয়ে একটা সংঘাতের পথে গেছেন। এসজেডিও কিছু কাজ করেছে, আর বাকি এসজেডিএ ইরিগেশনের পাশে একটা কাজ শর্টঘাটের কথা বলেছিলেন, সেটা ওরা ইরিগেশনকে পাঠিয়েছে। ইরিগেশনের এনওসির জন্য, যে এনওসি ইরিগেশন থেকে এখনো পায়নি। সুতরাং উনি অন্য কোনো এমপি, কোনো এমএলএ, তাদের কাজ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। উনি টাইম ম্যানেজমেন্ট এটাই করছেন। উনি একসময় অশোকবাবুর শিষ্য ছিলেন। অশোকবাবু এসব দেনা পাওনা নিয়ে অনশন করব, অবস্থান করব করতে করতে শূন্যে বিলীন হয়ে গেছে। শঙ্করও শূন্যে বিলীন হবে। আর একদিন অনশন করে ফুটেজ নেওয়ার জন্য এটা করছে, প্রেসে মিডিয়ার সামনে থাকার জন্য করছে। আর একদিন অনশন করলে শঙ্করের শরীর আরো ভালো থাকবে। মাঝে মাঝে অনশন করা উচিত। ধন্যবাদ আপনাকে। হাইকোর্টের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন বৈদ্যনাথ সিনহা। শপথ অনুষ্ঠানে গড়হাজির অস্থায়ী চেয়ারম্যান। ন্যায় এবং আইনের জয় দাবি মামলাকারী কাউন্সিলরদের। দলীয় নির্দেশে পদত্যাগ করেন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান লীনা মাবুল। অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ হন কাউন্সিলর চঞ্চল খাঁড়া। স্থায়ী চেয়ারম্যানের দাবিতে হাইকোর্টে মামলা বিরোধী কাউন্সিলর। সেই মামলাতে 1 মাসের মধ্যে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের নির্দেশ দেয় আদালত। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এখানে যত কাউন্সিলর সবাই ছিলেন, সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা করব, এইটা আশা রাখছি সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো মধ্যিখানের যে সময়টা সুযোগ পেয়েছিলাম, আমাদের সরকারের পক্ষ থেকে সেই সুযোগে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানুষকে, তমলুকবাসীকে যতটুকু পৌর পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। মানুষকে পৌর পরিষেবা দিতে পেরে আশা করি যে পৌর পরিষেবাটা আমরা পৌরবাসীকে দিয়েছিলাম, নিশ্চয়ই তার থেকে আরও ভালো পৌর পরিষেবা আমাদের আজকের চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই দিতে পারবেন। দল সেইটা সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই একজনকে দায়িত্ব দিয়েছেন। দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আঁতুড়ঘর হয়, সেটা হচ্ছে চঞ্চল খাঁড়া। তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি। সে কোন বাড়ির ছেলে ছিল, আজ কোন জায়গায় এসেছে।
কোথা থেকে এসেছে? সেইটা বলেছিলেন বলেই তো আপনাকে আমাকে সাসপেন্ড করেছে, দল সাসপেন্ড করেছে, ঠিক আছে। আজ খুশি মানে সবাই, আজকে নর্মালি মানে 20 জন আমাদের কাউন্সিলর, সেখানে সবাই সম্মতিতে, কেউ আমরা যে বলিনি যে আরেকজন প্রার্থী। তার কারণ আমরা তমলুকবাসী সৎ ভদ্র প্রার্থী চাই। খুব খুশি, মানে মোটামুটি যে আমাদের মান্যতা হিসেবে যে আজকের এই প্রোগ্রামটা হয়েছে ঠিক আছে, কিন্তু বুঝতেই পারছেন কতটা দলীয় কোন্দল, মানে দলীয় এতটাই নিজেরা মানে টাকার 70-25-এর যে মানে তাদের রেশিও, সেই রেশিও হয়তো ঠিকঠাকভাবে পৌঁছায়নি বলেই আগে চেয়ারম্যান সেখান থেকে ওনাকে সরতে হয়েছেন। এবং আমরা দেখে নিয়েছি চেয়ারম্যান মানে কিভাবে মিউজিক্যাল চেয়ার হিসেবে মানে ব্যবহৃত হয়েছে। 4 বছরে 3টে চেয়ারম্যান আমরা দেখে নিলাম। তৃণমূল পরিচালিত জঙ্গিপুর বোর্ড ভেঙে দিয়েছিল রাজ্যের পুর দপ্তর। আদালতে জোর ধাক্কা খেল রাজ্যের সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের রায়ে জঙ্গিপুর পুরসভার পুরনো বোর্ডই বহাল থাকলেও পুনর্বহাল করা হলো পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীকে। বোর্ড ভাঙার পরই রীতিমতো উৎসব করেছিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। রায়ের পর নাম না করে তাঁকেই নিশানা করলেন গত বোর্ডের চেয়ারম্যান। সরকারের বিরুদ্ধে কেস হয়, কিছু কালপিটের এগনেস্টে কেস হয়েছে। এখানে কিছু হিটলার আছে, তারা মিথ্যা কথা বলে একটা বোর্ডকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তার এগনেস্টে আমি কেস করেছি। নির্মীয়মান বহুতলে লিফটের গর্ত থেকে উদ্ধার হলো শিশুর দেহ। এন্টালি থানার অন্তর্গত 4/51 কনভেন্ট লেনে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। লিফটের জন্য গর্ত খোঁড়া হয়েছিল, সেই গর্ত থেকে উদ্ধার হয়েছে 3 বছরের শিশুর দেহ। জানা গিয়েছে ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিল শিশুটি, তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজ শুরু হতেই গর্ত থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এনআরএসে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিভাবে